আমি একটু হাঁটতে গিয়েছিলাম। বাইরে শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম। ফারজানা তখন বলল, এর আগে কখনো তো তোমাকে দেখি নাই বাইরে হাঁটতে যাওয়া, হঠাৎ আজকে কেন বাইরে হাঁটতে গেলে? আরিয়ান তখন বলল, এত কথা তোমাকে বলতে পারবো না। তুমি কি নাস্তা রেডি করেছো? আমার জন্য নাস্তা রেডি করো, আমি অফিসে চলে যাব। আয়াতের আব্বু, তোমাকে আমি বলছি কিছু, তুমি সত্যি করে বলো, কেন তুমি বাইরে গিয়েছিলে, তাও আবার এত সকালে? এই, তুমি আমার কথা বুঝো না? তোমাকে বলছি আমি হাঁটতে গিয়েছিলাম, তারপরেও সন্দেহ করছো কেন? তুমি সন্দেহ করার কাজ করবে আর আমি সন্দেহ করব না? বাহ বাহ, সত্য কথাটা মনে হচ্ছে বেরিয়ে আসছে। প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না, আর এখন তুমি আরও রেগে যাচ্ছ। আরিনের সাথে কথা কাটাকাটির কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের ভুয়া তাসলিমা বাড়িতে আসলো। এবার আমার বুঝতে আর কোনো বাকি রইল না। আমি ঠিকই বুঝে নিলাম, ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের ভুয়া তাসলিমার গভীরভাবে সম্পর্ক চলছে। এই কারণে দুইজন বাহিরে দেখা করতে গিয়েছিল। আরিয়ান আর কোনো কথা না বলে নাস্তা করে সোজা অফিসে চলে গেল। কারণ ওই সময়টা আমার মাথা প্রচণ্ড গরম হতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। আমার এত সুন্দর সুখের সংসার ছিল, তা এক নিমিষেই ভেঙে চুরে একাকার হতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে? এতটা হয়তোবা মানুষের মুখে শুনেছি অনেক আগে, কিন্তু আজ আমার সাথে হতে চলেছে। আমার ভেতরে কান্নাটা হয়তো কেউ দেখতে পারছে না। আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না। কথায় আসে না, ঘরের কথা পরেকে বলতে নাই। এতে করে নিজেরই ক্ষতি হওয়াটা বেশি সম্ভাবনা থাকে। ওই সকল টাইমে আমাদের মেয়ে আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল। আসলে আমার মেয়ে এগুলো দেখে অনেক ভয় পেতে লাগলো। যখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি করছিল, তখন আয়াত কান্না করে দিল। এর জন্য আমি আরিয়ানকে বেশি কিছু বললাম না, ওর মতো খাবার খেতে লাগলাম। এরই মধ্যে যখন আমাদের কাজের ভুয়া বাড়িতে প্রবেশ করলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি সকালে নাস্তা বানিয়ে কোথায় গিয়েছিলে? ভুয়া তাসলিমা বলল, আমার এক বান্ধবী ফোন করলো, সে নাকি অনেক অসুস্থ, আর্জেন্ট যেতে বলল। আর আপনি ওই সময় ঘুমিয়েছিলেন, এই জন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গিয়েছিলাম। ভাবলাম ওখান থেকে এসে আপনাকে বলবো। কেন ম্যাডাম, কোনো কিছু হয়েছে নাকি? স্যারের সাথে এত কথা কাটাকাটি মন হচ্ছে। সব কিছু ঠিকই আছে ম্যাডাম। আমি আবার বোকার মতো চুপ হয়ে গেলাম। তাসলিমা, আমাকে কি বোঝাতে চাচ্ছেন? এটা আমি বুঝতেই পারছি না। আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন? এই সামান্য কাজের মেয়ের কাছে মনে মনে নিজের কাছে নিজেই বলতে লাগলাম, এই কাজের মেয়ে তো অনেক চালাক, ওকে ধরতে পারবো কিভাবে, সেটাই খুঁজে পাচ্ছি না। তখনই আমি বললাম, না কিছু হয় নাই, দ্রুত দুপুরের রান্নাটা সেরে ফেলো, আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি। তাসলিমা তখন বলল, আচ্ছা ম্যাডাম, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনি আসার আগেই আমি রান্না করে ফেলবো। আপনি নিশ্চিন্তে আয়াতকে স্কুলে নিয়ে যান। এরপর আমি বাসা থেকে বের হলাম। আর আয়াতের স্কুলটা একটু দূরে, যাওয়া এবং আসতে অনেক সময় লাগে। আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আরিয়ান যদি আবার বাসায় চলে আসে, ভুয়া যদি ফোন করে বলে ম্যাডামকে নিয়ে স্কুলে চলে গেছে, তুমি চলে আসো, তাহলে তো বাসা পুরোই ফাঁকা। আসলে একটা কথা বলো না,
যখন ইমার্জেন্সি কোনো থাকে তখনই কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন সৃষ্টি হয়। একই কাজটা আমার সাথে হয়ে গেল। এত পরিমাণ ট্রাফিক আর নিজেকে সামলাতে পারছি না। আমি আসলে আয়াতকে স্কুলে দিতে আসছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বাসার দিকে। যদি আরিয়ান সত্যি সত্যি বাসায় এসে ভুয়ার সাথে কোনো কিছু করতে থাকে, এই চিন্তাটা মাথায় থেকে কোনো মতোই যাচ্ছে না। আল্লাহর কাছে শুধু বলতেছি, আল্লাহ ট্রাফিকটা দ্রুত ছেড়ে দাও আর আমি আয়াতকে দ্রুত স্কুলে দিয়ে বাসায় যেতে পারি। কিন্তু কোনো মতে ট্রাফিক ছাড়ছে না। এখন কিন্তু শীত, তবু আমি এত ঘামতেছি। সেটা আমার এই ছোট আয়াত মেয়ে দেখে বলছে, আম্মু তোমার কি হয়েছে? আমি আয়াতকে বললাম, কিছু হয়নি আম্মু। আয়াত শুধু প্রশ্নই করতে লাগলো, না আম্মু তোমার কিছু হয়েছে, তুমি কিছুটা আমার কাছে লুকাইতেছো। আমি বললাম, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো, এজন্য একটু ঘাবড়ে যাচ্ছি। ট্রাফিক কোনো মতে ছাড়ছেই না কেন? এই বলতে বলতে ট্রাফিক ছেড়ে দিল। আমার জানে একটু পানি আসলো। তখনই রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে যাবেন। রিস্কাওয়ালা মামা হচ্ছে শীতে কাঁপতেছে, কারণ আজকে কুয়াশাও পড়েছে, অনেক প্রচণ্ড শীত করতেছে। এদিকে রিস্কাওয়ালা মামা একটু মুরব্বি টাইপের, আমি তাকে প্রেশার দিতে পারছি না। তবুও রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা প্লিজ একটু জোরে জোরে যাবেন, আমার একটু তাড়া আছে। রিস্কাওয়ালা মামা আমার কথা হয়তো বা বুঝতে পেরেছে। সে বলল, ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি একটু জোরে যাওয়ার চেষ্টা করতেছি। এরই মধ্যে একটা ট্রাফিক ছেড়ে আসলাম, আবার সামনে আরেকটা ট্রাফিক পড়লো। তখন আমার ভেতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠতে শুরু করলো। তখন সত্যিই নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করছে। এইমাত্র একটা ট্রাফিক ছাড়লাম, আবার এখানে ট্রাফিক। আল্লাহ পাক জানে ওই দিকে কী হচ্ছে বাসায়। আমার কিচ্ছু ভালো লাগছে না। তখনই আয়াত বলছে, আম্মু তুমি মনে হচ্ছে বেশি টেনশন করছো। আমি বললাম, না আম্মু। আচ্ছা যাই হোক, ট্রাফিক ছেড়ে সোজা আয়াতের স্কুলের সামনে চলে আসলাম। ওকে নামিয়ে বললাম, আম্মু তুমি ভালোভাবে ক্লাস করো, তোমাকে স্কুল ছুটির পরে আমি আবার নিতে আসবো। ছোট মেয়ে আমাকে বলল, আচ্ছা আম্মু তুমি সাবধানে যেও কিন্তু। এই বলে দ্রুত আবার রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা আপনি যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে আমাকে দ্রুত দিয়ে আসবেন। মামা আমার কথা শুনে দ্রুত আমার বাসার সামনে নিয়ে আসলো। মামার ভাড়াটা দিয়ে দিলাম। আমার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না, 500 টাকার নোট ছিল। সেটা মামাকে দিয়ে আমি চলে যাচ্ছি। তখনই রিস্কাওয়ালা মামা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, ম্যাডাম বাকি টাকাটা নিয়ে যান। আমি রিস্কাওয়ালা মামাকে বললাম, আপনি এটা রেখে দেন, বাকি টাকাটা আপনার ফেরত দেওয়া লাগবে না। আমার এদিকে আর কোনো মন নাই, মন বাসায় কখন ঢুকবে। বাসায় ঢোকার সময় কলিং বেলটা চাপ দিলাম। কলিং বেল দেওয়ার ঠিক 10 মিনিট পর কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমার ভেতরেও সন্দেহ আরও জাগতে লাগলো। তখন মনে মনে ভাবতে লাগলাম, হয়তোবা আরিয়ান বাসায় চলে আসছে আর এসেই ভুয়ার সাথে হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। এটা আমার আজকে শেষ দেখতে হবে, এবং এর শেষ কি সেটাও দেখতে হবে। হুট করে মনে পড়ে গেল, গেটের চাবি তো আমার কাছে একটা এক্সট্রা আছে। ব্যাগটা খুলতেই দেখতে পেলাম, হ্যাঁ আমার কাছে সত্যিই একটা চাবি আছে। সেটা দিয়ে খুলেই সত্যি তোমার রুম থেকে সেই বাজেভাবে একটা শব্দ আসছিল, সাহেব আমাকে ছেড়ে দিন, আমি সত্যি আর পারছি না। আরও বাজেভাবে শব্দ করছে, ব্যথা পাচ্ছি তো, এবার ছাড়ো প্লিজ।
আমি কান্না করতে করতে ভুয়ার রুমের সামনে বসে পড়লাম। আর ওই সময় আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ, এইসব শোনার আগে আমাকে মৃত্যু দিলে না কেন? অনেক ভেঙে পড়লাম, কিন্তু নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম। এরই মধ্যে অন্য কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল একটা আরিয়ানকে কল দেওয়া যায়। আসলে আরিয়ান এখন কোথায়? আমার ধারণাটা ভুলও হতে পারে এবং আরিয়ান নাও হতে পারে এই ভুয়ার রুমে আছে। ঠিক তখনই একটা আরিয়ানকে কল দিলাম, কিন্তু আরিয়ান এবারও কল ধরলো না। আর ধৈর্য কুলাচ্ছে না। ভুয়ার রুমটা খুলে দেখতে পেলাম, নিজের চোখে দেখে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এটা আমার স্বামী আরিয়ান। সত্যি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। মনে মনে ভাবতে লাগলাম, এই দৃশ্যটা দেখার আগে আল্লাহ আমার মৃত্যু দিল না কেন? যে মানুষটার হাত ধরে এই শহরে আসা, তাকে কখনো চিনতামই না, আর কখনো ভাবতামও না যে এই মানুষটার সাথে আমার বিয়ে হবে। বাবা মা অনেক পছন্দ করে আরিয়ানের সাথে আমার বিয়ে দেয়। আর একটা জিনিস সব সময় করতাম, বাবা মা পছন্দ খারাপ হতেই পারে না। এই কথাটা কিভাবে আমার বাবা মাকে বলবো? তোমার মেয়ের জামাই একজন পরকীয়া আসক্ত, তাও আবার আমাদের কাজের বুয়ার সাথে। ছি ছি, ভাবতেই কেমন যেন লাগছে। যে মানুষটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, আর এই মানুষটা কিভাবে এই কাজটা করতে পারে? নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। যখন আমি ভুয়ার রুমের ভিতরে প্রবেশ করি, আরিয়ান আমাকে দেখে চমকে উঠল আর আমাকে বলে, ফারজানা, তুমি না আয়াতকে স্কুলে দিতে গিয়েছিলে? হ্যাঁ, আমি দিতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখার খুব ইচ্ছা ছিল। অনেক দিন ধরে তোমাদেরকে অনেক সন্দেহ করেছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। আমার স্বামী যে একজন পরকীয়া আসক্ত, সেটা কখনো বুঝতে পারি নাই। আমার মধ্যে কি ছিল না? আরিয়ান, বলতে পারো আমি কি দেখতে খারাপ, নাকি কোনো বডি ফিগার খারাপ? সব দেখতেই তো ভালো। তাহলে কিভাবে পারো সামান্য একজন কাজের ভুয়ার সাথে এই কাজটা করতে? তোমার একটু বেবেকে বাধা দিল না? ভুলে গেলে তোমার একটা মেয়ে আছে? আমার কথা না হয় ভুলেই যেতে পারো, একবারও মনে পড়লো না তোমার মেয়ের কথাটা? আরিয়ান তখন বলল, দেখো, এটা একটা অ্যাক্সিডেন্ট। ভুয়া দেখতে সুন্দর, মোটামুটি ভালোই, আর একা একা বাসায় থাকে তো। ফারজানা তখন বলল, বাবা মায়ের পছন্দে বিয়েটা করাই আমার ভুল ছিল। আমি জানতাম না তোমার এত সুন্দর চেহারার মধ্যে লুকিয়ে আছে ছিল লুচ্চা প্রকৃতির স্বভাব। আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলেছি। তোমরা তোমাদের কাজটা শুরু করতে পারো, আমি চলে যাচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর কখনো ফিরবো না। আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক। একটা কথা কি জানো আরিয়ান, মেয়েরা বিয়ের আগে বাবা মার অন্যরকম একটা মানুষ হয়ে থাকে, আর বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হলো তার স্বামী। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কি না আমার সেই বিশ্বাসে আঘাত করলে। এখন আমার বুঝতে আরও কোনো কিছু বাকি রইল না। এজন্য তুমি রাত করে রুমে আসো, বিভিন্ন অজুহাতে দিয়ে আমার সাথে ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, তোমার আর ঝগড়া করতে হবে না। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। আরেকটা কথা বলে যেতে চাচ্ছি, দয়া করে আমার মেয়ে আয়াতকে রেখে যেতে বলো না। আরিয়ান আর কোনো কথা বলে না, কারণ সে আর কী বা কথা বলবে, সে তো ধরা খেয়ে গিয়েছে। এরই মধ্যে ভুয়া তখন বলল, ম্যাডাম দেখেন, আমি কখনোই এই কাজটা করতে চাইনি।
ছাড় আমাকে বাধ্য করেছে। আর হ্যাঁ, আমি কখনো আপনার সংসার ভাঙতে চাইনি। আপনাকে সবসময় বড় বোনের মতো দেখতাম, কিন্তু একদিন আপনি বাসায় ছিলেন না। ছাড় আমাকে জোর করে এই কাজটা করতে চায়। আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু সে মানে নাই। ম্যাডাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি এক্ষুনি বাসা থেকে চলে যাচ্ছি, আর আপনাকে কথা দিচ্ছি স্যারের আশেপাশেও থাকবো না। শুধু আপনার মেয়ে না, আমিও আমার নিজের মেয়ের মতন ভালোবাসতাম। যদি পারেন ম্যাডাম আমাকে মাফ করে দিন। ফারজানা তখন বলল, তোমার তো কোনো দোষ নেই, দোষ তো সব আমার। ভুয়া তখন বাসা থেকে বেরিয়ে চলে যায়। ফারজানার ও ব্যাগ গুছাচ্ছেন বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য। এরই মধ্যে আরিয়ান ফারজানার পায়ে পড়ে মাপ চায়। আরিয়ান বলে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এই কাজটা করব না। প্লিজ আমাকে মাফ করে দাও ফারজানা। ফারজানা তখন বলল, এই তুমি কি করছো? আমার পা ছাড়ো। আরিয়ান তখন বলল, তুমি যতক্ষণ মাপ না করবে ততক্ষণ তোমার পা ধরে থাকবো। সত্যি আয়াতের আম্মু, তোমাকে প্রমিস করছি আর কখনো এই কাজটা করব না। আর তখনই ফারজানা ভাবতে লাগলো, মেয়েদের বিয়ে একেবারেই হয়, আর সেটা আরিয়ানের সাথে হয়েছে। আর যদি এই মুহূর্তে আমি চলে যাই, আমার মেয়ে আয়াতকে কে দেখবে? হয়তো বাবা মা একদিন দুদিন খুব ভালোভাবে দেখবে, কিন্তু পরবর্তীতে তাদের কাছে আমিও বোঝা হয়ে যাব। যেহেতু আরিয়ান ভুল বুঝতে পেরেছে, ইনশাল্লাহ আশা করি পরবর্তী এই ভুলটা করবে না। আর প্রিয় মানুষকে মাফ করে দেওয়াটাই সমাপ্তি। গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে সবার আগে পরবর্তী গল্প পেতে এবং নিয়মিত নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।